শুভ সন্ধ্যা প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এসএ টিভির প্রতিদিনের সান্ধ্যকালীন আয়োজন বেলা শেষে। আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান এবং থাকবো পুরোটা সময় জুড়েই। আর পুরোটা সময় জুড়েই আজকেও আমাদের সাথে থাকবে নতুন একজন অতিথি। প্রিয় দর্শক, আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন অভিনেতা ABM সুমন। কথা বলবো তার সাথে। কেমন আছেন ভাইয়া? ভালো আছি, আপনারা ভালো আছেন? ভালো আছি এবং অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ বেলা শেষের আয়োজনে। থ্যাংক ইউ। নতুন নতুন কাজগুলো নিয়ে নিশ্চয়ই অনেকটা ব্যস্ত আছেন। এই বছরটা শুরু হয়েছে অনেকগুলো কাজের পরিকল্পনা নিয়ে। কেমন চলছে সবকিছু মিলিয়ে? লিটল বিজি। আচ্ছা, কোন ধরনের কাজ এবং কোন দিকের কাজ নিয়ে একটু বেশি ব্যস্ত? ওয়েব সিরিজ। আচ্ছা, যেটা এখন খুব বেশি কাজ হচ্ছে আসলে। ইয়েস, ডিজিটাল প্ল্যাটফর্ম আসলে সারা দুনিয়াটাকে ওভারটেক করে নিয়েছে এন্টারটেইনমেন্ট জগৎটাতে। সিন্স মানুষ অনেক বিজি কাজ করতে এবং কি বলবো লাইফস্টাইল ওরকম হয়ে গেছে, বসে থাকার অবকাশ নাই। তো ওই আর সিনেমার ব্যাপারটা অনেক স্লো হয়ে গেল আমাদের দেশে। তো সবকিছু মিলিয়ে যদি মানে ফ্রিকোয়েন্টলি কাজ করতে চাই তাহলে আমার চয়েস ওয়েবে কাজ করা। আর ওয়েবে কাজ করার ইচ্ছা আমার অনেক দিনের। আর এই ট্রেন্ডটা কিন্তু হঠাৎ করেই শুরু হলো না। বিভিন্ন অ্যাপের মাধ্যমে যে এখন যে আমরা যে কাজগুলো দেখছি, অন্যান্য দেশে কিন্তু বেশ আগে থেকেই শুরু হয়েছে, নতুন করে কাজ করছে, নতুন নতুন কন্টেন্ট নিয়ে কাজ করছে। আমাদের দেশে বেশ বলতে পারি একটু পরেই শুরু হলো। অন্যান্য দেশ ঠিক আমি বলবো না, আপনার ইন্টারন্যাশনালি আপনার কয়েকটা প্ল্যাটফর্ম আছে, চিলাক্স, নেটফ্লিক্স, এরকম আর দু চারটা আছে। ওরা ছাড়া মোটামুটি সব দেশেরই স্টার্টটা অনেক পরে হয়েছে। নেটফ্লিক্সের ওই জয় জয়কারের পরে, তারপর চিলাক্সের জয় জয়কারের পরে এই ব্যাপারগুলো শুরু হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা খুব একটা পিছিয়ে নেই, হয়তো কন্টেন্ট মেকিং এর জায়গা থেকে আমরা একটু পেছানো, বিকজ আমরা ফিল্মের জায়গাটাতে যেটা প্রবলেম ফেস করতাম সেম প্রবলেম ফেস করছি, কারণ টার্গেট কমিউনিটির একটা ব্যাপার আছে। কাদের টার্গেট করে বানাবো এটা আসলে আমরা কনফিউজ। আসলে অডিয়েন্সটা বুঝতে পারা কিন্তু একটা অনেক বড় চ্যালেঞ্জ এই সময়ের জন্য আসলে মনে হয়। ইয়েস, একটা দেশে আসলে যখন কিনা আর্থসামাজিক অবস্থা একটু মানে একদম সুপার না হয়, তখন মেন্টাল স্টেট ডিফারেন্ট হয়। একটা শ্রেণীর মেন্টাল স্টেট ডিফারেন্ট, একটা শ্রেণীর একরকম, একটা শ্রেণীর একরকম। সো এই শ্রেণীটা হয়তো ওই নেটফ্লিক্স, চিলাক্সে আটকে আছে। তো ওদেরকে পৌঁছাতে গেলে আমাদের মানে ওই কি বলে ওটাকে, ওই স্টেটে গিয়ে কাজ করতে হবে। এই যে ওয়েব সিরিজের যে ট্রেন্ডটা এখন চলছে, সেটা দর্শক সারি যারা দেখছেন তাদের বয়সটা কেমন হতে পারে বা কাদের কাছে গ্রহণযোগ্যতা বেশি হতে পারে? ওয়েব সিরিজের না কোনো ব্যারিয়ার নাই, এজ ব্যারিয়ার নাই, কারণ ওখানে আসলে ওই পিজি রেটিং খুব একটা মেনটেন করা হয় না। সো যেটা হয় যে হাতের কাছে আছে, তো যেহেতু লিগ্যাল, এটা ওয়েবে লিগ্যাল, যে কেউ দেখতে পারে। জি। সো ওইখানে কোনো এজ রেঞ্জ নাই। আর ছোটদের কাছে বলবো যে ওরা একটু চিজি ব্যাপার পছন্দ করে, যেটা আসলে হয়তো আর একটা স্টেজের পর বয়সের পরে মানুষ আর ওটা পছন্দ করে না, তাদের কাছে ওটা নিয়ে আর পৌঁছানো যায় না। তো একটা সার্টেন এজের পরে আবার মানুষ অন্য জিনিস পছন্দ করছে। আর আমাদের এখানে যেহেতু বিয়ে নিয়ে অনেক ডিলেমা হয়, বিয়ের পরে স্টেটটা ডিফারেন্ট, মানে so many psychological state, অনেকগুলো চেঞ্জেস সব সময় আসলে চলতে থাকে আমাদের মধ্যে। হ্যাঁ, আর কারণ হলো কি আমরা অ্যাডাপ্টেশনে বিলিভ করি, তো বাইরে থেকে আসছে ওটা অল্প অল্প করে অ্যাডপ্ট করছি। আর আমরা তো খুব বেশি দিন হয় না স্বাধীন হলাম, তো সবকিছু মিলিয়ে আমরা দাঁড়াচ্ছি আস্তে আস্তে। বাহ, চমৎকার। আবারও এই গল্পে ফিরবো, তবে যেহেতু ওয়েব সিরিজের কথা বলছিলাম, ইন্দোবালার গল্পটা একটু শুনতে চাচ্ছি। কেমন ছিল অভিজ্ঞতা? ইন্দুবালাটা আসলে আমার জন্য ব্লেসিং ছিল। এই জন্য বলবো যে আমি অনেক সিনিয়র আর্টিস্ট, তারেক ভাই, তারপরে সৈয়দ জামান সেলিম, ওনাদের সাথে কাজ করেছি। পপি ছিলেন ওখানে, উনি ফিল্মে বিশাল স্টার। তো সবকিছু মিলে আমার জন্য একটা লার্নিং গ্রাউন্ড ছিল ওটা। এন্ড ইয়েস, আই হ্যাভ লার্নড আ লট। স্টোরিটা সম্পর্কে যদি ছোট্ট করে একটু জানতে পারি। স্টোরিটা ছিল কিছু ফ্যামিলির, কয়েকটা ডিফারেন্ট স্ট্রং ফ্যামিলির ক্ল্যাশ নিয়ে। বন্ডিং ঠিক না, ক্ল্যাশ বলবো। আবার একই সময় বাবার মেয়ের ভেতরে একটা সাইকোলজিক্যাল ক্ল্যাশ, মানে নীতিগত ক্ল্যাশ, যেটা ওটা কাজ করে একটা সময়। বা বাবা মারা যাওয়ার পরে মেয়ে ফিগার আউট করে যে আসলে না, আমার বাবা ভালো ছিলেন। তো ওখান থেকে মেয়ে আবার বাবার যে নীতি ছিল ওটা ফলো করার ট্রাই করে। আর সেখানে আপনার ক্যারেক্টারটা? আমার ক্যারেক্টারটা নেগেটিভলি পজিটিভ। আমি ওর বাবাকে মারি,
কারণ হলো কি ওর বাবা আমার বাবাকে মারে। আচ্ছা। So, সবকিছু মানে এরকম মিলিয়ে- একটা দ্বন্দ্ব ছিল তাহলে পুরো রিভেঞ্জের মধ্যে একদম। অ্যাভেঞ্জের, হ্যাঁ, রিভেঞ্জের ব্যাপার ছিল ওখানে। তো আমার অ্যাভেঞ্জ করার ব্যাপারে আমি অনেক ট্রিকি থাকি ওই ক্যারেক্টারটা নিয়ে। তো ও মেয়েটাকে প্রেমে ফেলে বিয়ে করে ফ্যামিলিতে ঢোকে, তারপর সে পুরো ফ্যামিলি ধ্বংস করার প্ল্যান করে। পুরাই ড্রামা একটা না? Very dramatic. Then finally she kills me. She loved me, but at the same time she had to kill me. আচ্ছা। Because ও রিভেঞ্জ পছন্দ করে। So, এটার পরে রেসপন্সটা আসলে কেমন ছিল? একটু ডিফারেন্ট টাইপের একটা স্টোরিতে কাজ করা হয়েছে আপনার। পার্সোনালি নর্মালি যেগুলো পাই ওগুলোই, লাইক ভালো করেছি, ভালো এই জায়গাটা ভালো ছিল, অ্যাপিয়ারেন্স ভালো ছিল, এগুলো। বাট আমার কাছে যেটা বলবো যে কমার্শিয়াল সাকসেসের জায়গা থেকে আপনার ইন্দুবালা প্রথম 2 পর্ব ফ্রি দেওয়া হলো, থার্ড পর্ব পেইড ছিল, বাট থার্ড পর্ব তারপর 3 লাখের উপরে ভিউ ছিল। সো এত ভিউ পেইড সাইটে, দ্যাটস অ্যামেজিং। বাহ, চমৎকার। আসলে এই যে রেসপন্সের কথা যখন আমি বলছিলাম, সেটা আমি একটা প্রশ্ন আমার মাথায় ঘুরছে, সেটা হচ্ছে যে এখন তো খুব সহজেই এই রেসপন্সগুলো কিন্তু আমরা পেয়ে থাকছি ইনস্ট্যান্টলি। যার যেটা ইচ্ছা হচ্ছে সে কিন্তু তাৎক্ষণিকভাবে জানিয়ে দিচ্ছে যে না আমার এটা ভালো লাগেনি বা আমার এটা ভালো লেগেছে। এগুলো কিন্তু আপনাদেরকে প্রতি মুহূর্তেই ফেস করতে হচ্ছে নিশ্চয়ই। তো এই ব্যাপারগুলো আপনি একজন অভিনেতা হিসেবে আসলে কি করে গ্রহণ করেন? খুব বেশি কি মাথায় নেওয়া হয় না, সেটা? আমি আসলে এগুলো নিয়ে চিন্তা করার খুব একটা আমার মাথার ভিতরে সময় থাকে না। আচ্ছা। বিকজ আমি পুরোটাই আমার সেলফ ডেভেলপমেন্টে বিশ্বাস করি। সো ওটাই কাজ করে ভেতরে। মানুষজন ভালো বললো, বাট এট দ্য সেম টাইম আমি তো জানি আমি কি করলাম। বা কতটা কষ্ট করে পরিশ্রম করে একটা কাজ করা হয়। পরিশ্রম থাকবেই, পরিশ্রম যে মাটি কাটে তার তো আমার চেয়ে অনেক বেশি। সো পরিশ্রম নিয়ে আসলে কোনো বলার অবকাশ নাই, কারণ প্রত্যেকটা মানুষ সাকসেসফুল হতে হলে এক্সট্রিম লেভেলের স্যাক্রিফাইস ডিমান্ড করে, করতেই হয়। হ্যাঁ। সো ওখানে টাইম, স্লিপ, তারপর ফ্যামিলি টাইম, ফ্রেন্ডস টাইম, এগুলো স্যাক্রিফাইস করতে হয়, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, কম্প্রোমাইজ করতে হয়। এবং আবারও গল্পে ফিরে আসবো, তবে ছোট্ট একটা বিরতির পরে। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি আবারও আমাদের আজকের অতিথির কাছে। আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম বেলা শেষের আজকের এই আয়োজনে, এবং কথা বলছিলাম আমাদের স্টুডিওতে আমাদের সাথে আছেন অভিনেতা ABM সুমন। চলে যাচ্ছে আবারও তার কাছেই। যেটা বলছিলাম, ওয়েব সিরিজ নিয়ে অনেক ব্যস্ত আছেন এবং ইন্দোবালার রেসপন্সটা ভালো মন্দ যাই হোক মিলিয়ে সবসময় থাকে, এবং আরও বেশ কয়েকটা ওয়েব সিরিজ আপনার হাতে আছে এবং ছিল। সেটা হচ্ছে একটা কুয়াশা, সেটার কথা জানি। আর কি কি আছে? কুয়াশা আর ধোকা, দুটোর কাজ শেষ। ধোকাটা আই থিঙ্ক ফার্স্ট আসবে, সেম প্ল্যাটফর্মের তো, সো ওরা ধোকাটা আগে নিয়ে আসবে। ধোকাটা বেসিক্যালি পুরোটাই আমার উপর গল্পটা। সো আচ্ছা, সেটা কেমন? সেটা একজন এক্স আর্মির, আচ্ছা, যে কিনা আর্মি ডিটেকটিভ, যে কিনা আসলে যাকে সেট আপ করা হয় একটা সময়, আচ্ছা, ও একজন মাফিয়াকে ধরে। তো সেই মাফিয়া আবার খুব পাওয়ারফুল, যার কিনা গভর্নমেন্ট থেকে শুরু করে সব জায়গায় ইনফ্লুয়েন্স থাকে। আচ্ছা, তো সে নিজেও ছুটে আসে আবার। ইন্টারেস্টিং। হ্যাঁ, তো সে যে অফিসার থাকে, ডিটেকটিভ অফিসার থাকে, যেটা আমি ওকে ফায়ার করায় ডিপার্টমেন্টের সাথে যোগসাজশে, তারপরে সেট আপ করে ওকে বালিতে নিয়ে যায়। আচ্ছা, ওর ধারণা থাকে যে ও হলিডেতে গেল, বাট ইটস এ হোল ডিফারেন্ট স্টোরি। তো ওখানে গিয়ে মানে ওর সাথে যেসব জিনিস হয়, ও একটা সময় কনফিউজড হয়ে যায় যে আসলে ও কি জীবিত আছে না মরে গেল, যে ওর সাথে এসব হচ্ছে। আজকে এটা হচ্ছে, আবার কালকে ওটা অন্যরকম, সেম জিনিসই অন্যরকম হয়ে গেল। আচ্ছা, হি ইজ ভেরি কনফিউজড যে কি হয়। আর এই ক্যারেক্টারটার জন্য তাহলে কি স্পেশাল কোনো প্রিপারেশন নিতে হয়েছে বা প্রস্তুতি ছিল কিছু? ইটস ইন দ্য হেড, আসলে মাথার ভেতরে, ব্রেইনের ভেতরে কাজগুলো হয়, যে আসলে ওই মানুষটার একটা ব্যাক স্টোরি তৈরি করা, যে ওর স্বপ্নের জায়গাটা, ওই ছেলেটা হয়তো একটা সময়, বিশাল একটা সময়, সে বাবা মার একমাত্র ছেলে, বিশাল একটা সময় দেশের বাইরে পড়াশোনা করে। তো ওখান থেকে দেশপ্রেমের জায়গা থেকে সে ডিটেকটিভ হিসেবে কাজ করে, যেহেতু সে জবটাকে ভালোবাসতো, এবং তার ভালোবাসার দুটাই মানুষ দুনিয়াতে, বাবা মা। সো ওভাবে একটা স্পাইন তৈরি হয়, তো ওভাবেই অ্যাপ্রোচ করা হয়। তারপরে মেইন গল্পে ঢোকা, যে এই গল্পটা শুরু হলো। তো ব্যাক স্টোরিটা ইম্পর্টেন্ট। ওখান থেকে জিনিসটা করতে পারলে যেটা হয়, একটা ভিতরে মানে মগজি তো সবকিছু কন্ট্রোল করে, ওর মতো হয়ে যায়। একটা স্টোরি আসলে বিল্ড আপ বা ক্যারেক্টার, ওই মানুষটা বিল্ড আপ হয়, যে ওর মতো করে ইয়ে করে, ফ্রাস্ট্রেটেড থাকে, and you feel that frustration at some point, you are very frustrated, হ্যাঁ, ওয়ার্কআউট করছেন, বাট ইউ আর নট হ্যাপি, ইউ থিঙ্কিং অ্যাবাউট সামথিং এলস, যে এত ভালোবাসছি একটা কাজকে,
বা ওরাই আমাকে আবার তাড়ায় দিল, কেন দিল, কোনো সলিউশন নাই। আচ্ছা, আর শুটিং কোথায় কোথায় হয়েছে, অভিজ্ঞতা কেমন ছিল? বালিতে। পুরোটা সেখানে হয়েছে? হ্যাঁ। আচ্ছা। আর কিছু হয়তো কাজ একদিন বা দুদিনের একটা কাজ হতে পারে এখানে, আই এম নট শিওর। সো সেটা হলে ঢাকাতে হবে। বিসাইডস দ্যাট বালি এক্সপেরিয়েন্স, বালি ইজ চমৎকার একটা জায়গা। চমৎকার জায়গা এই জন্য বলবো যে স্পিরিচুয়াল। আপনি অনেক স্পিরিট ফিল করবেন আপনি যদি ইফ ইউ আর ইনটু দ্যাট, ইনটু অলমাইটি এন্ড অল দ্যাট, ইফ ইউ বিলিভ ইন হিজ ক্রিয়েশন, you'll feel a lot of spirits and they talk to you, communicate with you. আপনি যেটা বলছিলেন যে সাধারণত ক্রাইম থ্রিলার এই জনরাতেই বেশি কাজ করা হয়, তো অন্য কোন জনরাতে আপনার কাজ করার ইচ্ছে আছে বা নিজেকে দেখতে চান সেখানে? সব জায়গায়, বিকজ আমি মেথড অ্যাক্টিং এর ফ্যান। মেথড অ্যাক্টিং এর বিষয়টা এরকম যে একজন ক্যামেরাম্যান আছেন, আজকে আমার ক্যামেরাম্যানের ক্যারেক্টার করতে হবে, ওনাকে অবজার্ভ করতে হবে আমাকে 6 মাস। যেমন আমি কথা বলছি, ওই লোকটা আমার দিকে তাকাচ্ছেন না, দেন হি নোজ দ্যাট আই এম টকিং টু হিম, হি লুকড। সো এই জায়গাগুলো মানে সিমেন্টাসড হতে হবে যে কনশাসলি না, আমি কনশাস থাকছি ওই অবস্থায়। দ্যাটস অ্যাক্টিং। অ্যাক্টিং আসলে অ্যাক্টিং না, ইটস রিঅ্যাক্টিং টু সামথিং। মানে যেভাবে আসবে ওভাবেই ব্যাপারটা চলে যাবে, বাট আমি যদি অ্যাক্টিং করতে যাই তাহলে হবে না। সো মেথড অ্যাক্টিং এর জায়গা থেকে আমার কোনো ধরা বাঁধা কোনো জায়গা থাকা উচিত না। যেমন বিউটি সার্কাস করতে গিয়ে আমি এক্সারসাইজ অফ করে দেই, আমার শেড ডাউন করার জন্য আপনার মুখে তেল শরীরে তেল লাগে, রোদে দাঁড়িয়েছিলাম কালো হওয়ার জন্য। সো ডিরেক্টর ডিমান্ড করলেন যে 4 দিন গোসল করতে পারবো না, তো আই ডিডন্ট টেক এনি শাওয়ার। সো এগুলো মেথড অ্যাক্টিং, ওখান থেকে আসলে কোনো গন্ডি নাই। তো ট্রাইং স্টেজে আছি, দ্যাটস ট্রু, ভেরি অ্যামেচার স্টিল, বাট আই হোপ সামডে যে মানে ওই ব্যারিয়ারগুলো ভাঙতে পারবো এবং মানুষ বুঝতে পারবে যে একে দিয়ে হয়তো এটা সম্ভব। একটা ক্যারেক্টার নিয়ে আসলে লুকটা নিয়ে এক্সপেরিমেন্ট করা যায়। আমরা যেটা বাইরে থেকে দেখি যে বিভিন্ন ক্যারেক্টারে বিভিন্ন রকমের লুক থাকছে, কিন্তু অ্যাকচুয়ালি ক্যারেক্টারটার ভিন্নতা আনতে একটা অভিনেতার ক্যারেক্টারটাতে ঢোকার প্রসেসিংটা কীরকম থাকে, আপনার ক্ষেত্রে সেটা কীরকম থাকে, এক একজনের ক্ষেত্রে নিশ্চয়ই এক এক রকম থাকে। লুক, ফার্স্টে বডিটা দাঁড়ায়, ওই বডির মানুষের নিজস্ব একটা ভয়েস আছে। হ্যাঁ, ওই মানুষটা, ওই যে বললাম না, ব্যাক স্টোরিটা খুব ইম্পর্টেন্ট। যে রংলাল করতে যে আমি ফার্স্টে যেটা চিন্তা করলাম যে ওটা আমার ফার্স্ট অ্যাপ্রোচ ছিল মেথড অ্যাক্টিং এ। আচ্ছা, জানি না কি করতে পারলাম, বাট অ্যাপ্রোচটা এরকম ছিল যে ওই ছেলেটা হয়তো যেহেতু খুব স্বাধীন একটা মানুষ, ডান পিটে, তো আমি গ্রাম খুব কাছ থেকে দেখা আমার। তো বেসিক্যালি যেটা হয় গ্রামে ছোটবেলা ছেলেপেরা ওই যে হাফ প্যান্ট পরে, পিঠে একটা ব্যাগ নিয়ে ওই যে ভ্যান যায়, ভ্যানের পেছনে দৌড়াতে থাকে, হয়তো বাড়ির পাশে একটা খাল থাকে, খালে গোসল করে, তারপরে বিরান ভূমি, তারা ওখানে দৌড়ায়। ওখান থেকে একটা স্বাধীন ব্যাপার শুরু হয়। ওভাবে করতে করতে একটা মানুষ যেভাবে বড় হয়, ওই স্পাইনটা ধরে আগালি আপনি বুঝতে পারবেন যে ছেলেটা এরকম, এই বয়সে যে ছেলেটা এরকম হচ্ছে। সো এভাবেই চলে আসে, ওর কথা বলার স্টাইল সবকিছু এরকম, ওর তাকানোটা আমার মতো না, অনেক ভাঙাচোরা, অন্য একটা মানুষ হয়ে যাওয়া, এটা খুব ইম্পর্টেন্ট। এবং ভয়েস খুব একটা ইম্পর্টেন্ট, যেটা আমি আসলে অ্যাডপ্ট করতে পারিনি এখনো, হয়তো আর অন্য কবে পারবো। ভয়েসটা মানে শুধুমাত্র অ্যাকসেন্ট না, ভয়েসটা চেঞ্জ করা একটা ব্যাপার, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স থেকে শুরু করে, ইটস নট অনলি লুক, ফিজিক্যাল যে অবয়ব আছে, সাইজ আছে ওটাও চেঞ্জ করা খুব ইম্পর্টেন্ট মেথড অ্যাক্টিং এর জন্য। চমৎকার গল্প শুনছিলাম এবং আরো গল্প বাকি আছে, জানি যে অনেকগুলো চলচ্চিত্রের কাজ হাতে আছে, সেগুলো নিয়ে গল্প করবো। তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে আবারও। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি আবারও ছোট্ট আরেকটা বিরতি, ফিরে আসছি আবারও আমাদের আজকের অতিথির কাছে। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম বেলা শেষের আজকের এই আয়োজনে। আমাদের সাথে স্টুডিওতে আছেন অভিনেতা ABM সুমন, কথা বলছিলাম তার সাথে, চলে যাচ্ছি আবারও তার কাছে। যে চলচ্চিত্রের গল্পগুলো শুনছিলাম, নতুন নতুন যে চলচ্চিত্রগুলো আসতে যাচ্ছে, সেগুলো সম্পর্কে একটু শুনি। এই প্রশ্নটা আসলে আমার কাছে খুব আনকমফোর্টেবল, বিকজ আমার একটা ফিল্ম অনেক দিন ধরেই সম্পাদনা টেবিলে বসে আছে, সো আমি জানি না ওটার কি অবস্থা। আমরা আদির কথা বলছি নিশ্চয়ই। এক্স্যাক্টলি, ইউ নো ইট। এটা কবে নাগাদ আসবে আমি জানি না। আর বিউটি সার্কাস, ওটাও সম্পাদনা টেবিলে আছে। ডিরেক্টর বললেন আর একটু প্যাচ ওয়ার্ক করতে হবে, আই ডোন্ট নো হাউ হি উইল ম্যানেজ দ্যাট, বিকজ আমি তো একদম ওটা থেকে অনেক দূরে সরে আসছি। সো ওটা করলে ওটাও চলে আসবে আশা করি। বাট বিউটি সার্কাস নিয়ে আমি খুব আশাবাদী এই জন্য যে ওটাতে অনেক হেভি ওয়েট মানুষ আছেন, ফেরদৌস ভাই আছেন, জয়াপা আছেন, জয়াপা তো ওয়াও। এবং জয়াপুর সাথে মনে হয় আপনার এটা প্রথম কাজ হতে যাচ্ছে না? ফার্স্ট একমাত্র কাজ আসলে, হ্যাঁ।
জয়াপা তো একদম, জয়াপার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। শি ইজ লাইক এনসাইক্লোপিডিয়া। আপনার নন অ্যাক্টিং ব্যাকগ্রাউন্ড থেকে আসা তো, তো আমার প্যাথটা আসলে ওদিকেই, ওদিকের প্যাথ, বিকজ মঞ্চেরটা ব্যাপারটা একদমই আলাদা, ওদের অ্যাপ্রোচ আলাদা। আপনি রিলেট করতে পারেন খুব সহজে। জয়াপাকে ইয়েস, বিগ টাইম। সো এনারাই আর বেসিক্যালি আমার আইডল। জি, আমি যদি আগাতে চাই তাহলে এদের পথটাই অনুসরণ করি, বিকজ আমি একদম নন অ্যাক্টিং ব্যাকগ্রাউন্ড থেকে আসা, এন্ড মডেলিং করার কারণে অনেক রিজিড ছিলাম। জি, তো ওখান থেকে সেটা প্রথমে থাকতেই হয় সেই সময়টাতে, কিন্তু তারপরে নিজেকে আপনি ভেঙে চুরে আসলে এখানে নিয়ে এসেছেন বলতেই হবে। ইয়া, আই এম ট্রাইং, লেটস সি হোয়াট হ্যাপেন্স। আর যে আরেকটা মুভির কথা বলছিলাম, দাহকাল। দাহকাল ওটার দাহকালের যে প্রবলেমটা সেটা হচ্ছে আপনার ওটা সিজন বেস কাজ করতে হয়। তো বর্ষায় আমাদের বেশ কিছু কাজ বাকি আছে, তো সেই জন্য আমরা একদম বসে আছি গত 8 মাস 9 মাস ধরে। তো বর্ষা আসলে আই হোপ, আমাকে বলে রাখা আছে যে মেয়ের দিকে আমরা হয়তো মুভ করব ওটা নিয়ে। হ্যাঁ, আর ইন দ্য মিন টাইম হয়তো আরো একটা ফিল্মের কাজ করতে পারি। আচ্ছা, সো ওটা নিয়ে কথাবার্তা ফাইনাল একটা না দুটা হয়তো আগে পরে কথাবার্তা চলছে সেগুলো নিয়ে। ইয়েস, এখন ডিপেন্ড করে আমার ইয়েসের উপরে। বাহ। আর এই যে এই চলচ্চিত্রগুলোর চরিত্রগুলো কেমন কেমন, দাহকাল, তারপরে বিউটি সার্কাস? দাহকালের চরিত্রটা মুক্তিযোদ্ধার। আচ্ছা, আপনার অপারেশন জ্যাকপটের একটা ক্যারেক্টারের একটা অংশ এখানে করা হচ্ছে। তো আমি আমার নামের একটা ক্যারেক্টার করছি, যে কিনা তখন ইটালি থেকে পালিয়ে আসে যুদ্ধের সময়। তো ওটাও বেশ হেভি ওয়েটের আর্টিস্ট আছেন, বেশ মানে অভিনয়ের জায়গাটা দেখবেন, হয়তো আমি সবচেয়ে আন্ডার পারফর্ম করেছি, বাট আমার চেয়ে সবাই ভালো পারফর্ম করেছে। অনেকগুলো কাজ আসলে পরিকল্পনা ওয়াইজ হতে যেও হয়নি, এগুলোই হয় হয়তো কাজ করতে গেলে এরকমই হয়, সবকিছুতে সময় লেগে যায়। এটার কারণ আসলে আমাদের ইন্ডাস্ট্রি এখন যে ফেজ গো থ্রু করছে, আমি সেটা বিষয়ে আসছিলাম আসলে, যে এই বর্তমানে যে একটা সিচুয়েশন চলছে, আসলে ভালো কাজ কিন্তু আমরা পাচ্ছি, কিন্তু যে পরিমাণ আসলে পাওয়া উচিত বা যে পরিমাণ ভালো কাজ হওয়া উচিত ওই জিনিসটা আসলে আমরা পাচ্ছি না। হ্যাঁ, কারণ এটার বিশাল একটা কারণ হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতা নাই। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ এরকম একটা ভঙ্গুর ইন্ডাস্ট্রিকে দাঁড় করাতে পারে একমাত্র সরকার, আর কেউ না। একদম সরাসরি হাত দিয়ে বলতে পারে দ্যাটস ইট। তোমরা যথেষ্ট পলিটিক্স করছো ফিল্ম নিয়ে, আর কোনো পলিটিক্স চলবে না, আজকে থেকে কন্ট্রোল হবে, আজকে থেকে এই জিনিস আমি প্রোভাইড করব, তোমার আমার ফিল্মের যে সাইডটা, কালচারের যে সাইডটা ডেভেলপ করো, আমার বাংলাদেশকে দাঁড়া করাও। জি, আশা করছি যে এত গুণী মানুষরা আছেন আমাদের মাঝে, এখনো বেঁচে আছেন, তাদেরকে নিয়ে অনেক ভালো কিছু করা সম্ভব আসলে। তারা তো বেসিক্যালি একটা বিশাল সময় ধরে আমরা তো ইন্ডাস্ট্রিকে তাদের দোষ দেওয়ার একদমই অপশন নাই, যাদের কথা বলেন গুণী মানুষদের, বিকজ তারা একটা সময় ওই ঘেন্নার কারণে সরে গিয়েছে না, অনেকেই অভিমান করে আসলে সরে গেছেন। তাদেরকে দোষ দেওয়ার কোনো অপশন নাই, বিকজ ওই সময়টাতে আমাদের বিশাল একটা নতুন অংশ আসছে অ্যাডহিসিভ এফডিসিতে, এবং তারা একদম নোংরামি করে একদম একাকার, এবং আমাদের যত ভালো কিছু ছিল তাদেরকে একদম কর্নার করে দিয়েছে। সত্য। সো এটার কারণে আমরা ভুগছি এখন। সবাই এটার কারণেই পিছিয়ে যায়, যে হ্যাঁ প্রতিবাদ করে কোনো লাভ হচ্ছে না। আমাদের দেশে যেটা মনে হয় সব সেক্টরে আমরা এই জিনিসগুলো দেখি, যে একা এগোনো সম্ভব না, আমরা সবার অপেক্ষা করি, কিন্তু সবাই মিলে আসলে আর এগোনো হয় না। এই জিনিসটা আসলে খুবই দুঃখজনক। ডেভেলপমেন্টের জায়গাটা নাই, র্যাডিক্যাল না, মানে পরিবর্তনে বিশ্বাস করেন না, কারণ পৃথিবী তো পরিবর্তনশীল প্রতিনিয়ত, রাইট? নাহলে জেমস ক্যামেরন ওই এক ফিল্ম বানিয়ে 15 বছর ওয়েট করতেন না, নিজের টেকনোলজি ডেভেলপ করে, নিজের মানে লেন্স ডেভেলপ করে ছবি বানাতেন না, বিকজ ইউ হ্যাভ টু বিলিভ ইন চেঞ্জেস। হ্যাঁ, এবং চেঞ্জ আসলে দুনিয়ার ধারা অনুযায়ী আপনাকে ওদিকে মুভ করতে হবে। আগে এত সুন্দর ছিল এটা, এখন এটা না, ডোন্ট ডু দ্যাট। মানে ওই ধাপ অনুযায়ী ডেভেলপ করতে করতে আজকে এখানটাতে সত্যি। এবং আপনারও নিশ্চয়ই অনেক এক্সপেকটেশন আছে, অনেক ক্যারেক্টার নিয়ে আপনি কাজ করতে চান, এবং অবশ্যই অনেক স্বপ্ন নিয়ে এই জায়গাটা কাজ করার, যদিও হয়তো মনের ভেতরে কষ্টটা থেকেই যায়, যে হ্যাঁ আমি যে ক্যারেক্টার খুঁজছি বা আমি যে ক্যারেক্টারে কাজ করতে পারতাম, আমার অভিনয় দেখাতে পারতাম, সেটা এখনো পাচ্ছি না। এই ব্যাপারগুলো নিশ্চয়ই কাজ করে। সরি টু ইন্টারাপ্ট, এর চেয়ে বেশি বাক করে যে জিনিসটা আমাকে, সেটা হলো গিয়ে আমার যে মানে আত্মার ক্ষুধাটা, ওটা মানে নিজেকে ডেভেলপ করার। যদি আমাদের ইন্ডাস্ট্রির অনেক স্ট্রং পজিশন থাকতো, তাহলে স্কুলিং এর ব্যবস্থা থাকতো। প্রথম আমি এখন যেই জায়গাটা পৌঁছেছি, এটা তো ফার্স্ট ইয়ারে পৌঁছে যেতাম, তো লাস্ট 6 ইয়ার আরো অনেক দূরে পৌঁছানোর, যে জায়গাটা আমি এখনো কল্পনাই করতে পারি না, ওখানে চলে যেতাম। তো আমার স্কুলিং এর যে ব্যবস্থা, একটা নতুন মানুষ আসলে তাকে ডেভেলপ করার যে ব্যবস্থাটা, এটা একদমই তো নাই। গ্রুমিংটা আসলে একদমই নাই। হ্যাঁ, তো যে আমাকে যেটা করতে হয়, সেটে সিনিয়ররা থাকলে তাদের কাছ থেকে যতখানি পারি না, এবং থ্যাঙ্কস টু দেম যে সিনিয়ররা অনেক বেশি হেল্পফুল। তারা যদি আপনার ভেতরে একটু ছোট করে হাঙ্গার দেখে, একদম ঢেলে দেয়, সেটা আপনাকে ওখান থেকে পিক করতে হয়। এই সব কিছু মিলিয়ে কি গত বছর কোনো চলচ্চিত্রে কাজ করা হয়নি? পুরো একটা বছর কোনো মুভি রিলিজ হয়নি?
গত বছর রিলিজ হয়নি কারণ হলো কি, লাইক আই সেড, যে আমার ফিল্মগুলো তো টেবিলে বসে আছে। এখন যদি তারা রিলিজ না করে তাহলে আমার কিছু করার নেই। আর ফিল্ম না আসলে আপনি পৌঁছাতে পারছেন না। আর তার চেয়ে বড় কথা, এখন ফিল্ম তেমন একটা হচ্ছেও না। জি। সো সবকিছু মিলিয়ে আর কি আছে একটা জায়গায়। এবং এই যে বলছিলেন যে ফিল্ম হচ্ছে না, কেন হচ্ছে না? মার্কেটের কারণে। কারণ আপনি এখানে ডিস্ট্রিবিউশন সিস্টেম, তারপরে প্রোডিউসারকে যে অ্যামাউন্টটা দেওয়া হয় সেটার যে সিস্টেম, আপনি 100 টাকার ভেতরে যদি সবকিছু বাদ দিয়ে প্রোডিউসারকে 17 টাকা দেন তাহলে তো হবে না, সম্ভব নয়। সেটা তো সম্ভব না। এটা অনেকগুলো ব্যাপার আছে আসলে। একদমই, ইটস এ ডার্টি সিস্টেম। এটা লাইক আই সেড, গভর্নমেন্টের হাত ছাড়া একদমই ক্লিন করা সম্ভব না। আমরা আশাবাদী, সবসময় আসলে আমরা স্বপ্ন দেখতে পছন্দ করি। আমরা এমন একটি জাতি যে স্বপ্নেই আমরা আসলে বেঁচে আছি। কোথাও নিবে না, ডেমনস্ট্রেশন দরকার, সেটা অবশ্যই অ্যাপ্লিকেশন দরকার, একটা জিনিস করে প্ল্যান করে অ্যাপ্লিকেশন দরকার। স্বপ্ন আপনাকে স্বপ্নেতেই রাখবে, কোথাও নিবে না। আমরা আশা আসলে করতেই পারি যে বেটার একটা সিচুয়েশন আমরা পাবো। 2-3 জেনারেশন চলে যাবে স্বপ্ন দেখতে দেখতে, এবং ওই 2-3 জেনারেশনের যে গ্যাপটা হবে, পুরো পৃথিবী আপনার এই যে এভাবে করে আগায় যাবে এখানে, আর আপনি এখানে পড়ে থাকবেন। চমৎকার বলেছেন, এবং আশা করছি, অনেক অনেক শুভকামনা জানাচ্ছি যেন আপনার স্বপ্নটা পূরণ হয় এবং আপনি সেই পূরণের পথে কাজ করেন। অনেক ধন্যবাদ ভাইয়া আজকের সাথে আসবার জন্য। আমাকে ডাকার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি বেলা শেষের আয়োজন। আবারও দেখা হবে নতুন আরেকটি আয়োজনে, নতুন আরেকজন অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এবং এসএ টিভির পর্দায় চোখ রাখবেন।